আসসালামু আলাইকুম, আমার নাম তাকরিম আহমেদ। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফাহমিদুলকে নিয়ে যে আন্দোলন হলো সেটা নিয়ে, সেটা কি সফল হলো কিনা, সেটার আপডেট কি বা সেটার ফলাফল কি। এরপর আমরা কথা বলবো সিন্ডিকেট নিয়ে। সিন্ডিকেট বলতে মূলত কাদেরকে বোঝানো হচ্ছে। যেহেতু ভিতরে আমাদের এক পাকিস্তানি ভাই নামাজ পড়তেছে, সেজন্য আমি বাইরে চলে আসছি। আর পিছনে এসব ব্যাকগ্রাউন্ডকে ইগনোর করেন প্লিজ। লেটস গেট ব্যাক টু দ্য টপিক। আচ্ছা, প্রথমত আন্দোলনের আপডেটটা দিয়ে শুরু করি। আন্দোলন মোটামুটি এখন থামছে, 25 তারিখ পর্যন্ত মাঠে আর কোনো আন্দোলন হবে না, এন্ড দেন আবার শুরু হবে। আপাতত এটাই শুনতে পাচ্ছি। আর আন্দোলনের রেজাল্ট হচ্ছে ভারতের বিপক্ষে আপাতত ফাহমিদুল খেলতেছে না, পরবর্তীতে তাকে দলে রাখার চেষ্টা করা হবে। এটাই মূলত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আন্দোলনটা কি ব্যর্থ হয়ে গেল কিনা? আমার মনে হয় আন্দোলন ব্যর্থ হয় নাই। এটার পিছনে আমার একটা রিজন আছে, সেটা হচ্ছে এতদিন বাংলাদেশ ফুটবলের অভিভাবক ছিল বাফুফে আর ক্লাব কর্তৃপক্ষ, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের অভিভাবক চেঞ্জ হয়ে গেছে। আর বাংলাদেশ ফুটবল এখন তাদের আসল অভিভাবককে ফিরে পেয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবলের ফ্যান্স, জনগণ। এখন বাংলাদেশের জনগণরা তাদের ফুটবল নিয়ে কিউরিয়াস, তাদের ফুটবল নিয়ে আপডেট খুঁজতেছে, চাচ্ছে সব জায়গায়। তো এটা মূলত আমাদের যে ফুটবলের সিন, এটা চেঞ্জ করে দিবে। এই ক্ষেত্রে আন্দোলনটা সফল, কারণ এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নতুন অভিভাবক পাইছি। আর এটা কেন আমি বলতেছি, কারণ এতদিন পর্যন্ত কোনো ফুটবলার তার সাথে অন্যায় হলে সেটা প্রকাশ করার মতো তার সাহস ছিল না, কারণ জানে যে অভিভাবক হচ্ছে রং পার্সন, তারা হচ্ছে তাকে বাদ দিয়ে দিবে, দ্যাটস ইট। আর এখন হচ্ছে ফুটবলারদের কাছেও একটা সাহস আছে যে হ্যাঁ, আমার একটা চান্স আছে, জনগণের সাথে যদি আমি শেয়ার করতে পারি আমার প্রবলেমটা সলভ হতে পারে। এই ক্ষেত্রে যদি কেউ ভালো পারফর্ম করে, জনগণ এমনিও নিচ থেকে তাদেরকে সাপোর্ট করবে। আর যদি না করে, ফুটবলারদের কাছে একটা অপশন আছে যে তারা জনগণের সামনে তাদের যে সেইংটা আছে সেটা তুলে ধরতে পারবে। ফলে হচ্ছে তারা তাদের যে জাস্টিস, তাদের প্রতি যে একটা ন্যায় বিচার, সেটা তারা আশা করলেও করতে পারে। তো এই ক্ষেত্রে আন্দোলনটা আমার মতে সার্থক হয়েছে। আন্দোলন করার পর আমরা ফাহমিদুলকে পাই নাই। এখন আমরা কি করব? এখন আমরা সিন্ডিকেট সরাবো, কারণ সিন্ডিকেট হচ্ছে আপনার শরীরের একটা জোকের মতো, যে আপনার থেকে রক্ত চুষতেছে। এখন আপনি মনে করতে পারেন রক্ত চুষে ফেললে আমার রক্ত দেওয়া উচিত না, আগে আপনার জোক সরাইতে হবে, তারপর আপনি রক্ত দিবেন। তার মানে বাংলাদেশ ফুটবলে সিন্ডিকেটটা জোকের মতো বসে আছে আর রক্ত চুষতেছে। আর রক্ত হচ্ছে কারা? ফাহমিদুলের মতো ট্যালেন্টেড প্লেয়ার। প্রথমে আমরা রক্ত চুষাটা অফ করতে হবে, তারপরে আমরা নতুন প্লেয়ার সেখানে ইনপুট দিব, তাহলে আমরা ভালো আউটপুট পেতে পারি। ফাহমিদুলকে তখনই আমরা দলে ইনক্লুড করব যখন আমি জানি যে দলে এখন জোক নাই, অর্থাৎ জোককে আগে সরাইতে হবে। আর এই জোক হচ্ছে সিন্ডিকেট। তো প্রথমে আমরা সিন্ডিকেট সরাবো, তার মানে 25 তারিখের পর আমরা আন্দোলন আরো বেগবান করতে হবে, সিন্ডিকেট সরতে হবে, তারপর আমরা ফাহমিদুলের মতো প্লেয়ার আরো যারা আছে তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে এই সিন্ডিকেটটা কারা? আমি বলে দিতে পারি অমুক ক্লাব, সমুক ক্লাব, অমুক সমুক বলে দিতে পারি, কিন্তু কথা হচ্ছে সিন্ডিকেটটা আমরা আরেকটু ডিটেলসে বোঝার চেষ্টা করি, বাট বেশি লম্বা করবো না, খুবই সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতেছি। প্রথমে আমার বুঝতে হবে কিসের জন্য মূলত সিন্ডিকেট ক্রিয়েট করা হয়। সেটা হচ্ছে অযোগ্য প্লেয়ারদেরকে চান্স দেওয়ার জন্য, অর্থাৎ জাতীয় দলে যখন কোনো একটা প্লেয়ারের ফর্ম আর ক্লাস অনুযায়ী জায়গা হয় না, সে অযোগ্য প্লেয়ারদেরকেও চান্স দেওয়া আর যোগ্য প্লেয়ারদেরকে বসায় রাখা, এটা হচ্ছে সিন্ডিকেটের ফলাফল। আর এই রেজাল্টটা যদি আমরা ঠিকঠাক মতো বুঝতে পারি, তাহলে আমরা বুঝবো সিন্ডিকেটের প্লেয়ারগুলা কারা আর কারা এই সিন্ডিকেটের সাথে মূলত জড়িত। কারণ সিন্ডিকেট যারা তৈরি করে, এদের একটা বিশাল স্বার্থ আছে, আর আমরা যদি স্বার্থটা ধরতে পারি তাহলে আমরা তাদেরকে খুব ইজিলি চিহ্নিত করতে পারবো। তো একটা শুরু করা যাক। প্রথমত হচ্ছে সিন্ডিকেট প্লেয়ার কারা? যাদের ফর্ম নাই, যাদের বর্তমান ফর্ম অনুযায়ী দলে থাকার কোনো যোগ্যতা নাই, যাদের ক্লাস নাই, তারপরেও আপনি দেখতেছেন যে বারবার তারা কোনো ধরনের পারফর্ম না করে দলে চলে আসতেছে। অন্যদিকে যারা পারফর্ম করতেছে তারা কোনোভাবেই জাতীয় টিমে আসতে পারতেছে না। তাহলে এখন আমার বুঝতে হবে এই যে প্লেয়ারগুলো দলে চলে আসছে, ফর্ম না থাকা সত্ত্বেও, ক্লাস না থাকা সত্ত্বেও, যোগ্যতা না থাকা সত্ত্বেও, এরাই হচ্ছে সিন্ডিকেটের প্লেয়ার। আর এগুলো কোন ক্লাব থেকে আসছে এটা যদি আমরা ঠিকঠাক মতো ধরতে পারি, তাহলে আমরা ওই মানুষটাকেও চিনতে পারবো যে সিন্ডিকেটের সাথে জড়িত। এখন বলি সাধারণত সিন্ডিকেট ক্লাব কোনগুলো হয়। সাধারণত কোনো একটা লিগের বড় বড় যে ক্লাবগুলো হয়, তারা তাদের অবস্থান ধরে রাখার জন্য এই সিন্ডিকেটটা তৈরি করে। অর্থাৎ তারা চায় না নতুন কোনো ছোট ক্লাবের প্লেয়াররা টিমে জায়গা পাক তাদের প্লেয়ারের জায়গায়। এটা কেন করতে হবে? কোচিং বিজনেসটা একটু বুঝেন, তাহলে এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবেন। সেটা হচ্ছে কোচিং এর ক্ষেত্রে কি করা হয়, আমরা কোচিং এর ক্ষেত্রে প্রমোট করতে দেখি যে আমাদের কোচিং এ যদি আপনি কোচিং করান, তাহলে আপনার পাবলিক ইউনিভার্সিটিতে সিট কনফার্ম, কারণ আমাদের কাছে এত 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 স্টুডেন্ট প্রতি বছর পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়। তো এটা হচ্ছে একটা প্রমোশনাল স্ট্যান্ডবাজি। তো এই সেম জিনিসটা ক্লাবগুলা করতেছে, অর্থাৎ ক্লাবগুলা চায় যে দেশের যখন লোকাল কোনো একটা ট্যালেন্টেড প্লেয়ার আসবে, তখন সে যাতে বড় ক্লাবগুলোকে চুজ করে, বড় ক্লাবগুলো যাতে তাদেরকে ইজিলি কনভিন্স করতে পারে, বড় বড় প্লেয়ারদেরকে যাতে ইজিলি সাইন করতে পারে। কেন? তাদেরকে বলবে যে দেখো, তুমি তো ন্যাশনাল টিমে খেলতে চাও, আমাদের ক্লাব থেকে প্রতি বছর 7-8 জন প্লেয়ার ন্যাশনাল টিমে চান্স পায়, এটা আমাদের কোটা। তুমি যদি আমাদের ক্লাবে খেলো, তাহলে তুমি খুব ইজিলি হচ্ছে ন্যাশনাল টিমে চান্স পাবা এই কোটার থ্রুতে। এই কারণেই তারা হচ্ছে ওই প্লেয়ারদেরকে টিমে রাখে, তাদের থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেয়, আমি জানি না কি করে, বাট ওই যে প্রমোশনটা, আমাদের ক্লাবে আসলে খুব ইজিলি ন্যাশনাল টিমে খেলা যায়, এই প্রমোশনটা করার জন্য হচ্ছে মূলত ক্লাবগুলো সিন্ডিকেট তৈরি করে। এখন আসি বাফুফের ব্যাপারে। বাফুফেতে কেউ সিন্ডিকেটে জড়িত থাকে কিনা সেটা কিভাবে বুঝবো? এখন এটা বুঝতে হলে আমার বুঝতে হবে যে বাফুফেতে যে টিম সিলেকশনটা হয়, এটা করে কারা? যারা করে তাদের মধ্যে কেউ না কেউ এই সিন্ডিকেটের সাথে জড়িত, অথবা যে লোকের ইনফ্লুয়েন্স আছে বাংলাদেশ টিমে প্লেয়ার সিলেকশনের উপর, সেই সিন্ডিকেটের সাথে জড়িত হওয়ার চান্স আছে। এমন না যে সবাই জড়িত হবে, বাট এর মধ্যে কেউ না কেউ টাকার লোভে হচ্ছে সিন্ডিকেটের সাথে জড়াবে। অর্থাৎ ক্লাবগুলো তো অবভিয়াসলি কোনো একটা চ্যানেলের থ্রুতে তাদেরকে ন্যাশনাল টিমে ঢুকাবে, ওই যে অযোগ্য প্লেয়ারদেরকে। তাহলে এখানে তাদেরকে কিছু একটা পে করতে হবে, কোনো একটা সুযোগ সুবিধা দিতে হবে। এই সুযোগ সুবিধার লোভে হচ্ছে বাফুফের কোনো কর্মকর্তা এই জিনিসটা করতে পারে। কোচও এখানে জড়িত হইতে পারে। এই ক্ষেত্রে কোচের পদত্যাগ
দাবি করা হচ্ছে। তো আমার মনে হয় একদিক থেকে চিন্তা করলে এটা রাইট, আবার একদিক থেকে চিন্তা করলে এটা একটু টাফ ডিসিশন। রাইট হচ্ছে এই সেন্সে যে কোচকে অবভিয়াসলি কঠোর হইতে হবে, যে আমার টিমে প্লেয়ার আসলে সেটা জেনুইনলি পারফরমেন্সের ভিত্তিতে আসতে হবে, আদারওয়াইজ কোনো সিন্ডিকেট আমার কাছে পাত্তা পাবে না। কিন্তু কোচ যেহেতু সেটা করতেছে না, এক্ষেত্রে কোচের পদত্যাগ করা যেতেই পারে। তার মানে আমরা সিন্ডিকেট প্লেয়ার কারা হতে পারে, কোন কোন ক্লাব সিন্ডিকেটের সাথে জড়িত হতে পারে, বাফুফের কে সিন্ডিকেটের সাথে জড়িত হতে পারে, এটা আমরা এখন যেহেতু বুঝে গেছি, এখন আমরা খুব ইজিলি কিন্তু টার্গেট করতে পারবো যে এই লোক সিন্ডিকেটের সাথে জড়িত। এখন আমি আপনাকে বলবো, প্লিজ আপনি নিচে কমেন্ট করেন যে আমার মনে হয় অমুক লোক সিন্ডিকেটের সাথে জড়িত, কারণ হচ্ছে এটা এটা এটা। এমন না যে আপনি একটা কমেন্টে সবাইকে এক্সপোজ করে দিবেন, আপনি একজনকে করেন যার ব্যাপারে আপনি সবচেয়ে বেশি ইনফরমেশন জানেন, সেটা আপনি কমেন্ট সেকশনে লিখেন, আমি সেটা নিয়ে হয়তো পরবর্তীতে আবার ভিডিও বানাবো কি। আর যদি আমার কোনো একটা পয়েন্ট মিস চাই সেটাও আপনি লিখতে পারেন। আর সিন্ডিকেটকে যদি আমরা এক্সপোজ করতে পারি, তাদের নামে যদি আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের ডকুমেন্টারি ক্রিয়েট করতে পারি, বিভিন্ন ধরনের ভিডিওস ক্রিয়েট করতে পারি প্রমাণ হিসেবে, তাহলে কিন্তু তারা খুব ইজিলি এক্সপোজ হবে। তো আমার মনে হয় ইটস এ গুড ইনিশিয়েটিভ টু ডু, মানে তাদের ব্যাপারে একটা প্রমাণ কিন্তু অনলাইনে অ্যাভেলেবল থাকবে। ফাহমিদুল দলে আসলে সিন্ডিকেট যারা করে তাদের সমস্যাটা কি, বাংলাদেশ ফুটবল থেকে গিয়ে যেত। এখানে মেইন সমস্যা হচ্ছে প্রথমে হামজাকে নিছে, হামজা তো অনেক বড় প্লেয়ার, তার ব্যাপারে কিছু করার ক্ষমতা, এই গালি আসতেছে, গালি দিতে পারতেছি না সরি, তো এদের তো কোনো ক্ষমতা নেই হামজার ব্যাপারে কিছু করার। সেকেন্ডলি হচ্ছে যদি ফাহমিদুলও দলে ঢুকে যায়, তাহলে একটা ট্রেন্ড ক্রিয়েট হবে যে ফরেন প্লেয়াররা ইজিলি বাংলাদেশ টিমে ঢুকতে পারে, তাহলে ফরেন প্লেয়ার তো আরো 7-8 জন লাইনে আছে, তাহলে তাদের মাথায় আসবে যে আচ্ছা আমরাও তো ঢুকতে পারবো। এই যে একটা ট্রেন্ড ক্রিয়েট হয়ে যাবে, তখন যদি আমরা 7-8 জন ফরেন প্লেয়ারই নিই, তাহলে এই যে লর্ড প্লেয়ারদের তো জায়গায় খতম হয়ে গেছে, যে আপনি 7-8 জন ধরেন ফরেন প্লেয়ার নিছেন যারা বাংলাদেশের কোনো ক্লাবেই খেলে না, বিদেশের ক্লাবে খেলে, যেরকম ফাহমিদুল আরো অন্যান্য প্লেয়ার আছে, তাহলে এই যে লর্ড প্লেয়ারদেরকে দলে জায়গা দিতে হবে, সেটা কেমনে দিবে? কারণ সবগুলো লর্ড দিয়ে তো আপনি টিম ক্রিয়েট করতে পারবেন না। কারণ কোচকে তো আপনি ভাবে বলতে পারেন না যে আচ্ছা ভালো প্লেয়ার সবাইকে বাদ দেন, লর্ডদেরকে নিয়ে নেন। কোচকে আপনি বলতে হবে যে আপনি 15 জন প্লেয়ার নেন, 16 জন প্লেয়ার নেন যারা আপনার মেইন প্লেয়ার, বাকিগুলো আমাদের লর্ড প্লেয়ার গুলোকে রাখেন, যাতে তারাও খুশি হয়, তারাও একটা বেতন পায়। এটা কোচকে তারা বলতে পারে, কিন্তু তারা এটা বলতে পারে না যে আচ্ছা সবগুলো লর্ড প্লেয়ারকে আপনি নিতে হবে, এটা তো অবভিয়াসলি বলতে পারবে না, তাই না? যেহেতু আমি সাংবাদিক না আর আমি এত ডিটেলসে বাংলাদেশ ফুটবলের সাথে জড়িত না, তো এই ক্ষেত্রে সিন্ডিকেট কে কে এটা আমি কনফার্ম করে বলাটা আমার জন্য অনেক কঠিন। আর আমি একটা কমেন্ট ফেসবুক থেকে কালেক্ট করছি, একটা পোস্ট যেটা কালেক্টেড, আমি জানি না সেটা কে লিখছে, যিনি লিখছেন তার প্রতি ধন্যবাদ, তাকে ডিউ রেসপেক্ট দেওয়া উচিত। আপনি যদি কমেন্ট করেন আমি পিন করে দেওয়ার চেষ্টা করবো আপনার কমেন্টটা। এই পোস্টটা আমি পড়ে শোনানোর চেষ্টা করি, এমন না যে এই পোস্টে যা আছে সব কারেক্ট, বাট এটার থেকে অনেক কিছু আইডিয়া পাওয়া সম্ভব। ফাহমিদুল ইস্যুটা ভালোভাবে বুঝতে হলে ও জানতে হলে আমাদের আরেকটু পিছনে যেতে হবে। জাতীয় দলের প্রথম ঘোষণা হয় 37 জনের, সেখানেও ঘরোয়া লিগে দুর্দান্ত খেলা 4 জনের জায়গা হয় নাই। তারা হচ্ছেন মাহাদি ইউসুফ খান আবাহনী লিমিটেড, মোহাম্মদ আব্দুল্লাহ ফোর্টিস এফসি, মানিক হোসেন মোল্লা বাংলাদেশ পুলিশ, দীপক রায় বাংলাদেশ পুলিশ। অর্থাৎ আমরা যে বললাম যে যোগ্য প্লেয়ারদের স্থানে অযোগ্য প্লেয়ারদেরকে স্থান দেওয়া হয়, এখানে এই পোস্টের ক্ষেত্রে এই 4 জন হচ্ছে যোগ্য প্লেয়ার যাদেরকে স্থান দেওয়া হয়নি, এবং এদের এগেইনস্টে কিছু অযোগ্য প্লেয়ারদেরকে স্থান দেওয়া হবে, সেটা আমরা সামনে দেখব। আমি এই সিজনে ঘরোয়া লিগের প্রায় বেশিরভাগ ম্যাচ সরাসরি দেখেছি। মোহামেডানের খেলা দেখতে গিয়ে দেখা হয়েছে জাতীয় দলের কোচের চেয়েও বেশি। যারা আমার মতো ঘরোয়া লিগ দেখেছে তারা খুব স্পষ্ট দেখেছে এই 4 জন প্রায় প্রতিটা ম্যাচে কতটা দুর্দান্ত ফুটবল খেলেছে। কিন্তু তাদের বাদ দিয়ে ক্যাফেরা নিলেন কাদের? রফিকুল ইসলাম বসুন্ধরা কিংস বেঞ্চের প্লেয়ার, সোহেল রানা সিনিয়র বসুন্ধরা কিংস লর্ড সবাই জানে, চন্দন রায় বসুন্ধরা কিংস বেঞ্চের প্লেয়ার, ফয়সাল ফাহিম বসুন্ধরা কিংস এই সিজনের সবচেয়ে জঘন্য খেলা ফুটবলার। আচ্ছা, এখন এই 4 জন যাদের কথা বলা হয়েছে এরা হচ্ছে অযোগ্য প্লেয়ার, যাদেরকে হচ্ছে সিন্ডিকেট করে দলে ঢুকানো হয়েছে যাতে ওই টিমের, অর্থাৎ এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে বসুন্ধরা অর্থাৎ বসুন্ধরা যেহেতু বাংলাদেশ ফুটবলের বিগ নেম, তারা ওইটা সেল করতে চায় যে প্লেয়ারদের কাছে, দেখো আমাদের টিমে খেললে এটাই তোমাদের লাভ যে তোমরা জাতীয় দলে অযোগ্য হওয়া সত্ত্বেও ডাক পেয়ে যাবা, অর্থাৎ তোমাদের পারফরমেন্স ভালো না হইলেও তোমরা ডাক পেয়ে যাবা। আর এটার লোভেই প্লেয়াররা সিন্ডিকেশনের সাথে জড়িয়ে পড়ে যে আচ্ছা ঠিক আছে আমার তো লাভই হচ্ছে, তাহলে সিন্ডিকেট হোক, অসুবিধা নেই। তো সেজন্য তারা প্রতিবাদ করতেছে না। আর তাদের লাভ হলে তারা কেন প্রতিবাদ করবে? আমাদের দেশে তো এই সিস্টেমটা আমরা জানি। ভালো করে খেয়াল করুন সবাই বসুন্ধরা কিংসের ফুটবলার। আরো মজার ব্যাপার হলো বসুন্ধরা কিংসের ফ্যানরাও আমার সাথে এগ্রি করবে, এরা এই সিজনে যা খেলেছে জাতীয় দলে বিবেচনা করার ন্যূনতম চান্স এদের ছিল না। কিন্তু বাংলাদেশ জাতীয় দলে বিবেচনা হয় যে সিন্ডিকেটের মাধ্যমে, আগে জাতীয় দলকে জিম্মি করে রাখতো আবাহনী সিন্ডিকেট, আর এখন বসুন্ধরা কিংসের। এখানেই শেষ না, আসুন এর পরের আলাপে যাই। তাও 37 জনের স্কোয়াড দিল ক্যাফরেরা, এরপর হঠাৎ করে এখান থেকেও 8 জন বাদ দিয়ে দিল কোনো রকম ট্রেনিং না করিয়ে। এদের মধ্যে ঘরোয়া লিগে এই সিজনের সবচেয়ে সেরা 2 জন ডিফেন্ডার ছিল, মেহেদি হাসান মিটু মোহামেডান, ইয়াসিন খান আবাহনী। চূড়ান্ত আনপ্রফেশনাল কাজ ছিল এটা। এরপর 28 জন নিয়ে গেল সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করাতে, সেখানে ইতালি প্রবাসী ফাহমিদুলকে নিয়ে ট্রেনিং করিয়ে বয়সের অজুহাত দিয়ে বাদ দিয়ে দিল। এটা অযৌক্তিক না যৌক্তিক সে আলাপ ভিন্ন, কিন্তু প্রফেশনালিজমটা কোথায়? গুড কোয়েশ্চেন। একটা ছেলেকে ইতালি থেকে জাতীয় দলে খেলাবেন বলে নিয়ে এসেছেন, এরপর তাকে কয়েকদিন ট্রেনিং করিয়ে বিদায় করে দিল। এটার তো কোনো এক্সকিউজ থাকতে পারে না। তাকে অন্তত টিমের সাথে রাখতে পারতেন, সেটাও করলেন না। শুরুতে বসুন্ধরা সিন্ডিকেট করে ডিজার্ভিং কয়েকজনকে বাদ দিয়ে ওদের বেঞ্চের প্লেয়ার নিলেন, এরপর সেখান থেকেও খুঁজে খুঁজে সেরা 2 জনকে বাদ দিয়ে দিল। আচ্ছা, আরো একটা পোস্ট আছে, সেটাতে বলা হচ্ছে ক্রীড়া উপদেষ্টা সিন্ডিকেটের প্রমাণ চাইলে তাকে এই ছবিটা দেখান, একজন বাফুফের কর্মকর্তা কিভাবে হামজার হাতে আবাহনীর জার্সি তুলে দিতে পারে। এটা ছাড়াও আমি ইউটিউবে জিজ্ঞেস করছি, সেখানেও মূলত নাম আসছে হচ্ছে বসুন্ধরা কিংসের, আর একটা নাম বারবার আসছে, সেটা হচ্ছে আফজাল আর আসলাম, এই 2টা নাম বারবার আসছে।
আর বড় বড় ক্লাবগুলোর নাম আসছে, যেগুলো কথা আমি অলরেডি বলছি যে বড় ক্লাবগুলো সবসময় সিন্ডিকেট করে থাকে তাদের অযোগ্য প্লেয়ারদেরকে দলে জায়গা দেওয়ার জন্য। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা সিন্ডিকেট সম্পর্কে আইডিয়া পাইছেন। দিস ইজ নট দ্য ফাইনাল ওয়ান, আমরা আরো অনেক ভিডিও বানাবো, এক এক এক্সপোজ করবো। এখন থেকে আমরা আরো একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা যখন বাংলাদেশ টিমের প্লেয়ারদের নাম ঘোষণা করা হবে কোনো একটা ম্যাচকে কেন্দ্র করে, তখন আমরা রিভিউ করবো যে এখানে অ্যাকচুয়ালি সিন্ডিকেট প্লেয়ার কারা, যোগ্য প্লেয়ার কারা, পারফরমেন্স করে কারা এসেছে। এই জিনিসটা আমরা ট্রাই করবো লিস্ট করার, যাতে যারা সিন্ডিকেটের প্লেয়ার আছে তারা নিজেরাও জানে যে তারা সিন্ডিকেটের প্লেয়ার। আর আশা করি এর মাধ্যমে আমরা অবভিয়াসলি প্লেয়ারদেরকে যারা সিন্ডিকেটের সাথে জড়িত হবে তাদেরকে এক্সপোজ করতে পারবো, যারা এই সিন্ডিকেট করাবে অথরিটি তাদেরকে আমরা আস্তে আস্তে এক্সপোজ করবো। আর বর্তমানে আমার একটা মেসেজ কোচের প্রতি, যদিও কোচ আমার কথা বুঝবে না, সেটা হচ্ছে জনগণ এখন, আপনি যদি ইন্ডিয়ার বিপক্ষে ভালো পারফর্ম করতে পারেন, আপনি যদি সিন্ডিকেটের বিপক্ষে আপনি যদি কঠোর হয়ে দাঁড়াতে পারেন, জনগণ আপনার সাথে আছে। তো এই ক্ষেত্রে আপনাকে কঠোর হতে হবে, এতে আপনার ক্যারিয়ারের ফায়দা হবে, আপনার পারফরমেন্সের ফায়দা হবে, বাংলাদেশের মানুষ আপনাকে এখান থেকে এখানে নিয়ে যাবে। আর সেকেন্ড মেসেজ, যারা হচ্ছে বিদেশের বিভিন্ন ক্লাবে খেলতেছে, বাংলাদেশে আসা নিয়ে চিন্তা করতেছে, আমি আপনাদেরকে বলবো আপনারা পারফর্ম করেছেন, আপনাদের ফুটেজ যাতে জনগণের সামনে অ্যাভেলেবল হয়, বাংলাদেশের মানুষ এমনি আপনাদের ক্লাবগুলোকে ফলো করে তারা খুঁজে বের করে ফেলবে যে কোথায় ফুটেজ আছে, ওইটা নিয়ে চিন্তাও করতে হবে না। তারপরে আপনারা পারফর্ম করে যান, আপনারা বাংলাদেশের জন্য খেলতে চান, এই জিনিসটা প্রকাশ করেন। আশা করি বাংলাদেশের যে জনগণ তারা আপনাদের সাথে জাস্টিস করবে। আর যারা সিন্ডিকেট আছেন তাদেরকে একটা কথাই বলবো, ভালো হয়ে যাও মাসুদ, এখনো সময় আছে। এতদিন ফুটবলের হর্তাকর্তা ছিলেন আপনারা, এখন বাংলাদেশের জনগণ এটার হর্তাকর্তা। আর জনগণের প্রতি এটাই মেসেজ থাকবে, পান্তিকে চুন খসলেই আপনারা প্রতিবাদ শুরু করবেন, আন্দোলন শুরু করবেন, কারণ আপনারাই এটার গার্ডিয়ান, আপনারাই এটার অভিভাবক। আপনারা প্রতিটা কথায় কথায় প্রতিবাদ করবেন, আওয়াজ তুলবেন, তাহলে বাংলাদেশ ফুটবলের ভ্যালু বাড়বে। কারণ জনগণ থাকলেই একটা গেমের অ্যাকচুয়ালি ভ্যালু বাড়ে। আর যারা সিন্ডিকেট তারা এতদিন ওপেনলি এসব করতো, খুবই ওপেনলি, মানে আপনি জাস্ট একটু চিন্তা করলে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ এরা সিন্ডিকেট। কিন্তু এখন যেহেতু কথায় কথায় প্রতিবাদ হবে, এখন তারা সেটা করতে হবে অনেক লুকায়ে, লুকোচুরির মাধ্যমে করতে হবে, অনেক গোপনে, অর্থাৎ তাদেরকে ইজিলি খুঁজে পাওয়া যাবে না। আর একবার খুঁজে পাওয়া গেলেই তাদেরকে লাথি দিয়ে দৌড়ানো হবে। তো এই ক্ষেত্রে সিন্ডিকেট যারা করেন আপনারা শুধরে যান, ভালো হয়ে যান, কারণ এখনো সময় আছে। আর দেশটা এখন আপনার গডমাদারের হাতে নেই, এখন সেটা জনগণের হাতে চলে আসছে। আর নিজের ইজ্জত, নিজের হচ্ছে রেসপেক্ট, এগুলো যদি বাঁচাইতে চান তাহলে শুধরে গেলে ভালো হবে। কারণ বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ তরুণ আছে এটা বিশ্বের অন্য কোথাও নেই, আর এদের এনার্জিও কিন্তু কম না। মুরব্বী শুধরাই যান। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি সিন্ডিকেটের ব্যাপারে অত বেশি এক্সপার্ট না, বাংলাদেশের ঘরোয়া ফুটবল লিগে অত বেশি ফলো করে না। তো আমি আপনাদের থেকে এই হেল্পটা চাচ্ছি যে আপনারা এর ব্যাপারে যত বেশি ইনফরমেশন জানেন ডিটেলস একটু লিখিয়েন কমেন্ট সেকশনে, যাতে করে আমিও জিনিসটা জানতে পারি। কারণ নিউজ পেপার থেকে যে ইনফরমেশনগুলো জানবো ওগুলাতেও যে সিন্ডিকেটের হাত নাই ওটা বোঝাটা বড় মুশকিল।